আর কোনো ব্যাংকে এত ধরনের এত সিভিয়ার কোনো প্রবলেম হয়েছে কিনা আমার জানা নেই। যদিও আমরা টোটাল ৬টা কি ৭টা ব্যাংকের এরকম আমরা নাম শুনি। ব্যাংকিং খাতে যে সুশাসনের অভাব সেটা আমরা দীর্ঘদিন ধরে জানি, সেটা ফেরানোর জন্য আসলে কি করণীয়? দ্য বিজনেস পিপল উইথ পলিটিক্যাল কানেকশনস, দে আর সো পাওয়ারফুল। একটা কোম্পানি এত লোন নিতে পারে সেটা কোনো আইনের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও কিন্তু ব্যাংক কিন্তু তাকে লোন দিয়েছে বা দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর অনেকদিন ধরেই এক ধরনের চাপের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে উচ্চ খেলাপি ঋণ, অন্যদিকে নগদ টাকার সংকট। এর মধ্যে কিছু ব্যাংক আবার তাদের ঋণ প্রদান এবং মালিকানার দিক থেকে কয়েকটি পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই অবস্থায় ব্যাংকিং খাতের সংস্কারের জন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কমিশন গঠন করতে যাচ্ছে। এই কমিশন আসলে দেশের ব্যাংকিং সেক্টরকে কতটা উপকার করতে পারবে? আমাদের মানুষের মধ্যে যে আস্থার সংকট হয়েছে ব্যাংকে ঘিরে, সেটি কি আসলেই উতরাতে পারবে বাংলাদেশ? এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছে আহসান হাবিব, আমাদের সঙ্গে আরও রয়েছেন ডেইলি স্টারের ডেপুটি এডিটর অরুণ দেবনাথ। অরুণ দা, ওয়েলকাম টু আওয়ার শো। এই যে আমাদের ব্যাংকিং সেক্টরে একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছে আসলে অনেকদিন ধরেই, আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে আসলে কোন কোন জায়গায় আমাদের চাপগুলি বেশি বোঝা যাচ্ছে বা কোথায় কোথায় আমাদের চ্যালেঞ্জগুলো রয়েছে এখন? আমি যতদিন ধরে সাংবাদিকতা করি, আমি কখনো ব্যাংকিং সেক্টরে এত বড় ক্রাইসিস আমি কখনো দেখিনি। সমস্ত জায়গায়, শুধু ইকোনমিস্ট নন, আপনি সেই কমিউনিটির বাইরে গিয়েও আপনি যখন কথা বলবেন, রাস্তাঘাটে আপনি মেট্রোতে চলবেন, সবাই অলমোস্ট এভরিবডি টকস অ্যাবাউট দ্য ব্যাংকিং ক্রাইসিস। আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, আস্থার সংকট। প্রবাবলি দ্যাট ইজ দ্য কি ওয়ার্ড, কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রি আর দ্য ব্যাংকিং সেক্টর থ্রাইভস অন এই আস্থা, কনফিডেন্সের উপরেই কিন্তু ভর করে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই কনফিডেন্সটা যখন ভেঙে যায়, তখন একটা আমরা এই ক্রাইসিসগুলো দেখি এবং অনেকে একটা কমন টেন্ডেন্সি তৈরি হয় যে তারা চিন্তা করে যে আসলে আমি ওই ব্যাংকে আমি টাকা গচ্ছিত রাখবো, কোথায় রাখবো সেটা নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে পড়ে। সেটা একটা, আমার কাছে মনে হয় যে অ্যাজ হিউম্যান বিং অর অ্যাজ এন স্মল ইনভেস্টর অর এই ধরনের রেসপন্সটা খুবই স্বাভাবিক। এটা সবসময়ই ঘটে থাকে, পৃথিবীর অন্যান্য দেশে ঘটেছে, এখানেও সেরকম একটা লক্ষ্য করা যায়। আমি বলবো না যে ওটা খুবই একটা বড় ধরনের প্রবলেম এখনও তৈরি হয়েছে, বাট একটা সংকট আছে। মজার ব্যাপার হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা সেন্ট্রাল ব্যাংকে একটা, কেন্দ্রীয় ব্যাংকে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সেখানে একজন নতুন, আমাদেরই সবারই পরিচিত নতুন একজন গভর্নর নিয়োগ করা হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে একটা সিদ্ধান্ত হয়েছে যে ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে। যিনি সিদ্ধান্তটা অ্যানাউন্স করেছেন আমরা সবাই তাকে চিনি, কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর। এটা আমি মনে করি ইট গিভস আ স্ট্রং সিগন্যাল অ্যান্ড স্ট্রং মেসেজ টু দ্য হোল ইন্ডাস্ট্রি। এ ধরনের সিদ্ধান্ত আসলে আগেই আসা উচিত ছিল বলে আমার মনে হয়। এর জন্যে ইন্টারিম গভর্নমেন্ট আসা এবং নতুন গভর্নর আসার জন্য অপেক্ষা করা, ইট ওয়াজ বেসিকলি ওভারডিউ ডিসিশন। সেটা আমরা আজকে শুনলাম। দু একদিনের মধ্যে এর একটা পরিবর্তন হয়তো আমরা দেখতে পাবো। সিদ্ধান্তটা অ্যানাউন্সড হলেও দু একটা দিন সময় লাগে সত্যিকার এই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করার জন্যে। কিন্তু এই সিদ্ধান্তটা কেন দরকার ছিল দাদা? ইসলামী ব্যাংকের যে প্রবলেম আজকে যেটা আমরা দেখতে পেয়েছি, সেটা আসলে বেশ অনেক দিন ধরেই ঘটছে। একটা হলো যে যে কোম্পানির নাম এটার সাথে অ্যাসোসিয়েটেড, এস আলম গ্রুপ এবং তার ফ্যামিলি, ওনারা যখন এই কি বলবো এটাকে, এক ধরনের ব্যাকডোর টেক ওভার যেটাকে বলে, সামনাসামনি আপনি টেক ওভারের অনেকগুলো ফর্মাল লেজিটিমেট ওয়ে আছে, এটা ঠিক সেভাবে হয়নি। এটা আমরা যে নিউজগুলো আমরা ফলো করেছি বা যে নিউজের সাথে আমি পরিচিত, তাতে এটা মনে হচ্ছে ইট ওয়াজ আ শর্টগান টেক ওভার বাই ফোর্স, বা অনেকে এটাকে ব্যাকডোর টেক ওভারও বলে থাকে। দ্যাট ম্যান অর দ্য গ্রুপ ওয়াজ আ কাস্টমার, সেই চট্টগ্রামের খাতুনগঞ্জের একটা ব্রাঞ্চের, সেই নামটাই আমরা পরিচিত ছিলাম। কখনোই ইসলাম ব্যাংকের সাথে অ্যাজ এ ডিরেক্টর অর ওনার এই হিসেবে আমরা কোনো সময় আমরা নামটা শুনে পাই। প্রথম দিকে আমরা নামটা যখন পরিচিত খুব প্রমিনেন্টলি আসছে,
2017 এবং তার কিছুটা আগে, হয়তো প্রসেসটা 2016-তে শুরু হয়েছে, এবং ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কিছু অভিযোগের কথা আমরা শুনেছিলাম 2013-তে, যদিও সেই অভিযোগ কেউই ওটা নিষ্পত্তি করেনি বা প্রমাণ এখন পর্যন্ত কাগজে কলমে কেউ দেয়নি। মানে জঙ্গি অর্থায়নের কথা বলা হয়েছিল সেই 2013 থেকে। সেই সমালোচনাগুলো আমরা শুনেছি, কিন্তু কখনোই আমি প্রুফ হিসেবে কোথাও আমি দেখিনি। সো দ্যাটস নাম্বার ওয়ান। হঠাৎ করে ওই নামটা যখন আসলো এবং তারপরে টেক ওভার হলো, যেটাকে অনেকে মনে করেন সে কমপ্লিট টেক ওভার, খুব সম্ভবত আমি যদি ডেটটা ভুল বোঝে না থাকি, যদি আমার ঠিকমতো মনে থাকে, সেটা ছিল জানুয়ারির 5 তারিখে যখন এসআলম গ্রুপের টেক ওভারটা হয়। এবং অনেক পরিবর্তন আমরা দেখলাম। পুরনো যারা সিনিয়র লিডারশিপ পজিশনে যারা ছিল তারা চলে গিয়েছেন অথবা তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছে। আমরা কিছু নতুন মুখ দেখলাম, যাদেরকে আমরা একজন দুজনকে আগেও চিনতাম কারা তারা। কিন্তু ইসলামী ব্যাংকের টার্মোয়েলটা কোনো সময় শেষ হয়নি। এটা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, নতুন মেক এসে, নতুন পুরনোরা চলে গিয়েছে, কিন্তু এই সমস্যাটা থেকেই গিয়েছে। দ্য মোস্ট সিভিয়ার ক্রাইসিসগুলো আসলে গত কয়েক বছর ধরে, আমি যদি ভুল না বুঝে থাকি, গত 5 বছরে হয়তো এটা অনেক বেশি ঘনীভূত হয়েছে। এটা হলো আমি এই কারণে আমি মনে করি এই গভর্নর আগে যিনি ছিলেন, ওভারঅল উনি অনেক কিছু হয়তো করার চেষ্টা করেছেন, অনেক কিছু করেন নাই, আবার অনেক কিছু প্রবলেমগুলো ওভারলুক করে গিয়েছেন। আমি বিশ্বাস করি যে উনি যদি ব্যবস্থা নিতেন, আমার দৃষ্টিতে মনে হয় এই প্রবলেমটা এতখানি ঘনীভূত হতো না। যেই প্রবলেমটার কথা বলছিলাম, আসলে প্রবলেমটা যেখানে তাদের লেন্ডিং এর ক্ষেত্রে মূলত হয়েছে, আমরা দেখেছি যে রিপোর্ট হয়েছে, যে একাধিক রিপোর্ট হয়েছে বিভিন্ন পত্রিকায়, যে ইসলামী ব্যাংক থেকে আসলে যে লেন্ডিং হয়েছে এর বেশিরভাগই গিয়েছে কিন্তু আসলে এসআলমের কাছেই। এবং এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। কয়েকটা নাম্বার আমি এখন পত্রিকার পাতা উল্টালেই অনেক বড় বড় নাম্বার দেখা যায়, যেটা খুবই স্টার্টলিং। আমাদের কোনো ধারণা, অ্যাটলিস্ট প্রথম দিকে এত ধারণা ছিল না যে দ্য স্কেল অফ প্রবলেম এতখানি। যেমন একটা সংখ্যা আমি বলি, এই সংখ্যাটা নিয়ে হয়তো ডিসপিউট হতে পারে, অন্য পেপার অন্যরকম, আমি যে জায়গা থেকে যেটা আমি বললাম যে এসআলম গ্রুপ 75,000 কোটি টাকারও বেশি ঋণ হিসেবে নিয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে, একটা জায়গায় পড়লাম। আবার ঠিক সেই একই সেন্টেন্সের মধ্যে আছে যে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকেই 67,000। সো ইউ ক্যান ইমাজিন দ্য প্রবলেম, যে একটা ব্রাঞ্চ আছে কত আর লেন্ডিং করতে পারে। তো তার বেশিরভাগটাই কিন্তু মোর দ্যান 90% লোন একটা কোম্পানির হাতে যখন চলে যায়, দ্যাট বেসিকলি আসলে কিন্তু ওই ব্রাঞ্চ কিন্তু আসলে খুব ভালনারেবল হয়ে যায়। এটা একটা প্রবলেম। যেটা ইসলামী ব্যাংকের যদি আমরা হিস্ট্রি দেখি, ইট ওয়াজ দ্য লার্জেস্ট ব্যাংক বাই অ্যাসেটস। রেমিটেন্স হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এর একটা সুনাম ছিল, প্রবলি 25%, মানে 1/4 অফ টোটাল ইনওয়ার্ড রেমিটেন্স ওরাই হ্যান্ডেল করতো। এখনও আছে, বাট হয়তো আরেকটু কম হতে পারে। সেই ব্যাংকের ব্যাপারে মানে এই সি দ্য রিভার্সাল, যে ব্যাংকটা এত ভালো অবস্থায় ছিল, সেই ব্যাংকটা আজকে অন্য একটা জায়গায় চলে গেছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়েছে বোর্ড ভেঙে দেবার জন্য। এখানে একটা বিষয় কিন্তু দাদা, এই যে ব্যাংকটাকে এত বেশি লোন একটা গ্রুপের হাতে দেওয়া সম্ভব হলো, এর বড় কারণ কিন্তু আসলে ব্যাংকের যে শেয়ার হোল্ডিং আমি যদি দেখি, বা বোর্ডে কিন্তু এর বেশিরভাগই আসলে এসআলম গ্রুপেরই লোকজন। এবং আজকে আমি দেখছিলাম যে ওদের আসলে শেয়ার হোল্ডিং এ 30% শেয়ার হোল্ডিং আসলে এসআলম গ্রুপের আত্মীয় স্বজন বা বিভিন্ন রকমের তাদেরই লোকজন, যেখানে আসলে আইনে বলা আছে যে একটা ফ্যামিলি থেকে 10%-এর বেশি কোনোভাবেই শেয়ার হোল্ডিং হতে পারবে না। এটা কিন্তু আসলে যেন মনোপলি না হয় একটা ব্যাংকে, সেটার জন্যই। কিন্তু আমরা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সেই ধরনের প্রসেসটা দেখলাম না। এটা একটা উদাহরণ, মানে বাজে উদাহরণ আমি বলবো, যে কোনো ধরনের নিয়মকানুন না মেনে এখানে লেন্ডিং হয়েছে, সেটা একদম পরিষ্কার। এবং আর কোনো ব্যাংকে এত ধরনের এত সিভিয়ার কোনো প্রবলেম হয়েছে কিনা আমার জানা নেই। যদিও আমরা টোটাল 6টা কি 7টা ব্যাংকের এরকম আমরা নাম শুনি, আমাদের কাছে পরিষ্কার ওরকম চিত্র নেই যে আসলে প্রবলেমটা কতখানি। বাট একটা সিগন্যাল হয়তো আছে এর মধ্যে, যে কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে তো আরও অনেকগুলো ব্যাংকের এরকম
পরিচালনা পর্ষদ ভেঙে দিতে পারে। আচ্ছা, এই যে ব্যাংকগুলোর আসলে খেলাপি ঋণ যে এখন এত বেশি এবং ব্যাংকগুলোতে অনেকগুলি ব্যাংকে তারল্য সংকট হয়েছে, আমরা দেখেছি যে বেশ কিছু ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সহায়তা নিয়ে লিকুইডিটি সাপোর্ট নিয়ে চলতে হয়েছে, এই অবস্থাটা কেন হলো ব্যাংকগুলোতে আসলে? ওয়েল, এটার সাথে সমস্তটাই হলো কিন্তু গভর্নেন্স ফেলিয়ার। যখন ট্রেডিশনাল ওয়েতে আপনি বিজনেস মডেল যদি দাঁড় না করাবেন, আপনি শুধুমাত্রই বরোয়িংয়ের উপর ভিত্তি করে যখন আপনার লেন্ডিং এরকম চলতে থাকবে, দেখুন সেন্ট্রাল ব্যাংক থেকে এটা কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যেই যখন পড়ে যে যে অকশনগুলো হয়, ওভারনাইট রেপো অকশন, এবং এর মাধ্যমে লেন্ডিং প্রক্রিয়া চলতে থাকে, সেখানে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লোন নেবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা নিয়ে কিছু বলার নেই। বাট এখানে একটা শব্দ কিন্তু আছে, স্পেশাল লিকুইডিটি সাপোর্ট। অর্থাৎ এটা আমরা যে ট্রেডিশনাল যে ওয়েতে আমরা ব্যাংকিং ব্যবস্থা যেটা দেখি, সেটার বাইরে গিয়ে কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সাপোর্ট, যেটা এই নতুন গভর্নরও কিন্তু বলেছেন যে তারা আর স্পেশাল লিকুইডিটি সাপোর্ট আর দেবেন না। আমি মনে করি দ্যাটস আ গুড সাইন। অনেকগুলো ব্যাংক যারা নিজেরা বিজনেস অ্যাক্টিভিটি অথবা তাদের কাজ ঠিকমতো যদি ব্যাংক যদি না চালাতে পারে এবং তাদের এটাকে বলে যে ল্যাক অফ এফিসিয়েন্সি, সেরকম যদি না করে, এবং ব্যাংকগুলো কাছ থেকে যখন এখানে আরেকটা সমস্যা যেটা আমার কাছে মনে হয় যে দ্য বিজনেস পিপল উইথ পলিটিক্যাল কানেকশনস, দে আর সো পাওয়ারফুল। এবং এই যে যেটাকে বলে একটা কোম্পানি এত লোন নিতে পারে, সেটা কোনো আইনের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও কিন্তু ব্যাংক কিন্তু তাকে লোন দিয়েছে বা দিতে বাধ্য হয়েছে। সেইটার আমার কাছে মনে হয়, বা শুধু আমার কাছে না, আমার মনে হয় যে সবাই এটার সাথে এগ্রি করবেন যে এটার কানেকশনসটা হলো মানে পলিটিক্যাল কানেকশনস, যেটা তাদেরকে এম্পাওয়ার করে বা তাদেরকে এক ধরনের একটা সেফগার্ড দেয় যে আপনি যাই করেন না কেন, আপনার কোনো বিচার হবে না, আপনার কোনো পানিশমেন্ট হবে না, আপনি যাচ্ছে তাই করতে পারবেন। এরকম হতে থাকলে আসলে ব্যাংকিং সেক্টরের উন্নতি হওয়া টাফ। কোনো সেক্টরেই, ব্যাংকিং সেক্টর হোক কি এভরি আদার পার্ট অফ দ্য ইকোনমি, কোনোটাই কিন্তু ডিসকানেক্টেড না ফ্রম পলিটিক্যাল এনভায়রনমেন্ট। একটা আরেকটা কিন্তু সাপোর্ট করছে। যেমন ধরেন অর্থনীতি যখন উপরের দিক করতে থাকে বা গ্রোথের কথা আমরা যেটা বলি, এটার কিন্তু মূল জিনিসটা কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি। ওটা যখন ভেঙে যায় তখন কিন্তু অর্থনীতি ওভারঅল কিন্তু দেখা যায় যে দি গেট অ্যাফেক্টেড অর ইট গেটস অ্যাফেক্টেড। দাদা, একটা জিনিস যে আপনি যেই কথাটা বলছিলেন যে রাজনৈতিক যে সূত্র, এটার সূত্র ধরে আমি বলতে চাই যে এই যে এখন যে আমাদের দেশের বিভিন্ন ব্যাংকগুলোতে আসলে কিছু পরিবারের কাছে যে লোন বলি বা ওনারশিপ বলি এক ধরনের জিম্মি হয়ে গেছে। আপনি জানেন যে আইএফআইসি ব্যাংকে আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে লোন বা বন্ডের সুবিধা বিভিন্নভাবে সুবিধা নিয়েছে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমান। আবার ন্যাশনাল ব্যাংকে আমরা দেখলাম যে শিকদার গ্রুপ বিভিন্নভাবে সুবিধা নিয়েছে। খুবই একইভাবে এক্সিম ব্যাংকে আমরা দেখলাম। এগুলো কিন্তু আসলে পলিটিক্যাল কানেকশনের কারণেই সম্ভব হয়েছে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, কয়েকটা নাম বারবার আসে। তার মধ্যে আপনি একটা যে নাম বললেন, বেক্সিমকো গ্রুপ ভার্সাস আইএফএসি, এক্সিম ব্যাংক, নাসা গ্রুপ, শিকদার ফ্যামিলি, তাদের সবারই ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সব কোম্পানি যে নাম বলছি তাদের কিন্তু নিজেদেরও কিন্তু ব্যাংক রয়েছে। সো দেখে যেটা মনে হয় যে এটা একটা প্ল্যান্ড ওয়েতে, যে আপনার যদি এরকম একটা বিজনেস অর্গানাইজেশন যদি থাকে, তার সাথে আপনার একটা ব্যাংকও থাকতে হবে, যেটা হয়তো আপনাকে হেল্প করছে যে আপনি ইউ ক্যান অ্যাবিউজ দ্য সিস্টেম। প্লাস এরা সবাই কিন্তু এই যে নামগুলো সবসময় আমরা জানি কারা তারা। এরা অনেকেই এখন হয়তো প্রশাসনের নজরদারির মধ্যে আছে, কেউ কেউ হয়তো ধরা পড়ছে বা ধরা পড়বে। এরা সবাই কিন্তু এর আগে যে পার্টি ছিল, দ্য রুলিং পার্টি, তাদের সবার একদম কাছের লোক ছিল, তারা সেখান থেকে ওই সাহসটা পেয়েছে। আবার নতুন কোনো যখন দল আসবে তখনও যে এরকম নতুন কোনো কেউ উঠবে না, এটা কিন্তু গ্যারান্টি। আই হোপ নট। আমি মনে করি যে এটা হওয়া উচিত না। আমি ফিউচার প্রেডিকশন এরকম করব না, ফর ওয়ান রিজন, যে সেটা একটা নেগেটিভ হতে পারে। আমি আশা করতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা আউটলাইন তৈরি করে দেবেন বা সেন্ট্রাল ব্যাংক অনেক বেশি স্ট্রং হবে, যেটা
এই ব্যাপারটা আসলে আমার মনে হয় আলোচনার মধ্যে থাকা উচিত যে রেগুলেটরের ভূমিকা কি থাকবে। যে কোনো সেক্টরের, সেটা স্টক মার্কেট হোক কিংবা ব্যাংকিং সেক্টর হোক, রেগুলেটরস যদি ইন্ডিপেন্ডেন্টলি যদি কাজ না করতে পারে এবং তার কাজ করতে গেলে যদি সবসময় যদি চিন্তা করতে হয় যে এর কনসিকুয়েন্সেস কী হবে, ডেফিনেটলি বিভিন্ন প্রেশার গ্রুপস আছে। অ্যান্ড যে যে গ্রুপগুলোর কথা বা যে লোকগুলোর কথা আমরা জানি তারা অত্যন্ত প্রভাবশালী অনেকগুলো কারণে। একটা তো হলো এই কোম্পানিগুলো অনেক বড় কোম্পানি, সেটা যেমন দে ডমিনেন্ট প্লেয়ার্স, এটা যেমন সত্য, তার সাথে সাথে তার কিন্তু পলিটিক্যাল লেভারেজ যেটা, বিকজ দে আর ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট, দে ওয়ার ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট, এটা কিন্তু তাদেরকে ভীষণভাবে সাহস জুগেছে যে যে কোনোভাবেই কিন্তু যে কোনো কাজ আপনি করে পার পেয়ে যেতে পারবেন। আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকের এখন দে শুড টেক আ হার্ড লুক অ্যাট দ্য সিস্টেম, তাদের পুরো প্রসেস এবং কিভাবে এটাকে শক্তিশালী করা যায় রেগুলেটরকে, এবং সে পরবর্তীতেও যাতে এই মোমেন্টামটা থাকে, মানে এটা যেন এই ইন্টারিম গভর্নমেন্টের কাজের মধ্য দিয়েই যাতে শেষ না হয়। আপনি যেটা বলছেন যে ভবিষ্যতেও এটা হতে পারে, আমি বলবো যে ভবিষ্যতে যেন না হয়। হতে পারে বললে তো যেটা হবে যে আমাদের আর কোনো হোপ নেই, বাট আমি ওইখানে একটা মানে আশা রাখতে চাই। আমি ওখানে বলতে চাই যে এখন যিনি গভর্নর আছেন, আমার ধারণায় ডেফিনেটলি ওনার কোনো ম্যাজিক্যাল পাওয়ার নাই যে উনি একদম ওভারনাইট অনেক কিছু করে ফেলবেন, বাট অ্যাটলিস্ট আমরা এটা এক্সপেক্ট করি যে উনি অনেক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন এবং অনেক সাহসের সাথে কাজ করতে পারবেন, এবং সেটা যেন এই ইন্টারিম গভর্নমেন্ট চলে যাবার পরেও নতুন সরকার যখন আসবে সেই ধারা যেন অব্যাহত থাকে। এই যে ব্যাংকিং কমিশন গঠন করার কথা হচ্ছে, এটার আসলে কাজ কি হবে, বা ব্যাংকিং কমিশন হলে আমাদের ব্যাংকিং সেক্টরের আস্থা কি ফিরবে? আপনার কাছে কি মনে হয়? অনেকে বলছেন আস্থা ফিরবে। আমরা অনেক দিন ধরেই ব্যাংকিং কমিশন হবে এটা আমরা শুনে এসেছি, কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয় আসলে এটা কি হবে। এটা যতক্ষণ আমরা দেখব যে আসলে যখন এটা ফর্মড হবে তখনই আমরা বুঝতে পারবো আসলে এর পাওয়ার কতখানি থাকবে, সে কতখানি কাজ করবে। এটা তো জাস্ট এখন মাত্র একটা আইডিয়া দিল যে আমরা যেটা দেখেছি জাস্ট ওয়ান লাইন। এখন আমি যেটা করতে পারি, আমি স্পেকুলেট করতে পারি, কিন্তু আমরা জানি না আসলে এর ম্যান্ডেট কী হবে, সে আসলে কী কাজ করবে। সেই স্ট্রাকচার অ্যান্ড আউটলাইনের জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে যে এর সত্যিকারে দ্য এফেক্টিভনেস অফ দ্য কমিশন, এটার জন্য আসলে আমাদের ওয়েট করতে হবে যে কখন এটা হয় তার উপরে। তবে কমিশন নিয়ে হয়তো গভর্নরের পক্ষ থেকে কিছু বলা হয়নি, তবে গভর্নর প্রথম দিন যখন দায়িত্ব নিলেন তখন কিন্তু তিনি বলেছেন যে আমরা চাই যে ব্যাংকিং সেক্টর আসলে কি কি সমস্যা সেটাকে আমরা লিপিবদ্ধ করব, ইনভেস্টিগেট করব প্রথমে, তারপর সেটা 100 দিনের মধ্যে 100 দিনের মধ্যে একটা কিভাবে বের হওয়া যায় তার একটা গাইডলাইন আমরা তৈরি করব, যেন এটা ফলো করে সামনে কাজ করা যায়। দাদা, আসলে ব্যাংকিং খাতে যে সুশাসনের অভাব সেটা আমরা দীর্ঘদিন ধরে জানি, সেটা ফেরানোর জন্য আসলে কি করণীয় আপনার কাছে কি মনে হয়? প্রথম কাজ হলো রেগুলেটরের এফেক্টিভ স্টেপস। রেগুলেটর শক্তিশালী যদি ভূমিকা না রাখতে পারে তবে কোনো কিছুই হবে না। প্রথম কাজ হলো আস্থা ফিরিয়ে আনা। আপনি যেটা প্রথমেই যেটা বলেছিলেন যে আস্থার সংকট, আমিও মনে করি তাই। এবং ব্যাংকিং সেক্টরের আস্থার সংকট কিন্তু একটা বড় ধরনের সংকট। কারণ হলো যে আপনার নিজের ব্যাংকগুলো কিভাবে কাজ করে, আপনি একদম টু পুট ইট সিম্পলি, ডিপোজিটরদের কাছ থেকে অর্থ নিয়ে সেটা শিল্প বাণিজ্যকে অর্থায়ন করে, এর বাইরে কিন্তু আর কিছু নাই। মানে যেগুলো আছে সেগুলো কিন্তু হয়তো মানে খুবই কমপ্লিকেটেড জার্গন হতে পারে। দ্যাট ইজ দ্য কনভেনশনাল মডেল, যে ডিপোজিটর সেখানে টাকা জমা দিচ্ছে এবং সেইটা দিয়েই সে অন্য জায়গায় লেন্ডিং করছে। এখন যদি আস্থার সংকট যদি থাকে, ডিপোজিটর কিন্তু ভাববে সত্যিকারে কি আমি এই ব্যাংকে কি টাকা ডিপোজিট করব? এই প্রশ্নটা কিন্তু তাদের মাথার মধ্যে, কেউ যদি না করে আপনি কিন্তু তাকে কিছু বলতে পারবেন না। সো সেন্ট্রাল ব্যাংকের এই যে নতুন স্ট্রাকচার যেটা তৈরি হয়েছে, এদের প্রথম কাজ হলো সেটা ডিসিপ্লিনারি অ্যাকশন। যারা মানে হু আর কালপ্রিটস, যারা এই ধরনের ব্যাংকগুলোকে ক্ষতি করেছে, ব্যাংকের অনেক অফিসিয়ালটাও এর সাথে জড়িত আছে, অনেক বোর্ড আছে। এই যে বোর্ড ভাঙার যে বিষয়টা আছে, এটা শুধুমাত্রই মানে অনেকে আমরা বলতে পারি, একটা ধারণা হতে পারে যে এটা শুধু মানে এই সব করাপশন এবং
এই ব্যাড প্র্যাকটিসের সাথে শুধুমাত্র মানে ব্যাংকের অফিসিয়ালসরা জড়িত, নো, তারা কাজটা হয়তো এক্সিকিউট করে, কিন্তু আসলে মেইন প্রেশারটা আসে কিন্তু বোর্ডের কাছ থেকে। ওখানে একটা পরিবর্তন আনতে হবে বড় ধরনের, সেটা আইনি পরিবর্তন যেমন, কিন্তু আইন থাকলেই কিন্তু যথেষ্ট না, মানে এটাকে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি সেটা অনেক কৌশলে। কিন্তু আপনি যদি এসালম গ্রুপ, আজকে হয়তো সেটা অনেক বেশি আলোচনার সময় না, শুধুমাত্র এসালম নিয়ে আমরা কথা বলবো সেটা নয়, এসালম গ্রুপ অনেক মানে কানিং ওয়েতে, অনেক বুদ্ধি করে কিন্তু এই সব জায়গা থেকে লেন্ডিং করেছে। ওই আইন আছে আইনের মতো, কিন্তু আইন আবার জানে কিভাবে বাইপাস করে কাজটা করতে হয়। ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরের ভূমিকা অনেক বেশি। একদিকে অর্থায়ন এবং সাধারণ মানুষের টাকাকে গচ্ছিত রাখা বা সুন্দরভাবে রেখে দেওয়ার জন্য ব্যাংকিং সেক্টর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এই ব্যাংকিং সেক্টরের সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংকে জোর পদক্ষেপ রাখতে হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।